ফের একবার মিলে গেল এডিটর্স ডায়েরির ভাবনা। গত 23শে জুলাই বৃহস্পতিবার এডিটর্স ডায়েরির এপিসোডে একদিকে যেমন বলেছিলাম ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে কেন্দ্রের সদর্থক ভূমিকা নেওয়াটা জরুরি, অন্যদিকে ছাত্রদের অরাজনৈতিক আন্দোলনে বহিরাগত শক্তির হাত এবং টাকা ঢালার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলাম। খেয়াল করে দেখুন, ওই 23 তারিখ রাত থেকেই কেন্দ্র সদর্থক ভূমিকা নেওয়া শুরু করেছে। ওয়াংচুকের অনশন প্রত্যাহার, 24 তারিখ কেন্দ্রের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক, আর 25 তারিখ শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই সবই কিন্তু ওই ছাত্রদের আন্দোলনের প্রতি কেন্দ্রের সহানুভূতি এবং সদর্থক পদক্ষেপের প্রমাণ, যার ফলে শেষ পর্যন্ত আন্দোলন তুলে নিল ককরোচ জনতা পার্টি। কেউ বলতেই পারেন ছাত্র আন্দোলনের সফলতা পিছু হটেছে কেন্দ্র, আবার কেউ বলবেন কোনো লাল হিট নয়, মোদি ম্যাজিকেই ভ্যানিশ আরশোলা। যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, আসলে একটি যুক্তিসঙ্গত দাবিতে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে সরকারের আলোচনার মাধ্যমেই একটি সমাধান সূত্র বেরিয়ে এসেছে। গত 23শে জুলাই এডিটর্স ডায়েরির এপিসোডে এই আলোচনা শুরু করার আবেদনটাই করেছিলাম, সেটাই হলো। আর এর ফলে মুখ থুবড়ে পড়ল ওই ছাত্রদের সামনে রেখে যারা দেশ জুড়ে চক্রান্তের জাল বিস্তার করতে চাইছিল, তারা যারা ভেবেছিল জেন জিদের উস্কে দিয়ে নিজেদের রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবেন, তারা আজ ভীষণ কষ্টে রয়েছেন। বাদী বিবাদী দুপক্ষ সমাধানে খুশি, আর তারপরেও কিন্তু ওই আন্দোলনের নামে দেশ জুড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে তৃতীয় একটি পক্ষ। আর এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। কেন্দ্রীয় সরকারের তরফে সদর্থক ভূমিকা নেওয়ার পরেও দেশ জুড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে কেন? কেন্দ্র ও আন্দোলনকারীদের মধ্যে বৈঠকের পরেও কেন পশ্চিমবঙ্গ বিহারে হিংসাত্মক আন্দোলন? আরশোলাদের আঁকড়ে ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে জমি পাওয়ার চেষ্টা করছে বাম ও তৃণমূল। ছাত্রদের আন্দোলন হাইজ্যাকের চেষ্টা চলছে বুঝতে পেরেই কি বার্তা দিয়েছিলেন অভিজিৎ দীপকে? সোনম ওয়াংচুক এবং কেন্দ্রের মধ্যে সমন্বয় সাধনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী কে? মোদির কৌশলে কি ভেস্তে গেল বিরোধীদের পরিকল্পনা? 2029-এও অধরা থাকবে রাহুলের স্বপ্ন? নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে ককরোচদের আন্দোলন থেকে কি শিক্ষা নেবে কেন্দ্র? নমস্কার, আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটর্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। এর আগে 23শে জুলাই রাত 10টায় এডিটর্স ডায়েরির এপিসোডে আমরা বলেছিলাম যে ককরোচ জনতা পার্টির আন্দোলন নিয়ে কেন্দ্রের সদর্থক ভূমিকা নেওয়াটা জরুরি। খেয়াল করে দেখুন, সেই 23 তারিখ গভীর রাত থেকেই কিন্তু এই বিষয়ে কেন্দ্রীয় সরকার সদর্থক ভূমিকা নেওয়া শুরু করে দিয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রীদের আবেদনে সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহার, এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে ওয়াংচুককে ধন্যবাদ জ্ঞাপন এবং শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস। 24 তারিখ ছাত্রদের দাবি মেনে নিরপেক্ষ স্থান, দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়াতে বৈঠকের সিদ্ধান্ত। ছাত্রদের সাথে বৈঠকের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং মন্ত্রী জিতেন্দ্র সিং এর গুরুত্বপূর্ণ বৈঠক। 24 তারিখ ছাত্রদের সঙ্গে বৈঠকে তাদের 3টি দাবির মধ্যে 2টি দাবি, নিট কাণ্ডে মৃত শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের ওপর থেকে সমস্ত এফআইআর প্রত্যাহার। এই 2টি দাবি মেনে তাদের পাশে থাকা বার্তা দেওয়া হয়। তৃতীয় দাবি নিয়ে সিদ্ধান্ত নিতে 24 ঘন্টা সময় চেয়ে নিলেও 25 তারিখ সময়ের আগেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিলমোহর দেওয়া হয়। ককরোচ জনতা পার্টির আন্দোলন 1 মাসেরও বেশি সময় ধরে চলে আসলেও বিষয়টি নিয়ে গত 21শে জুলাই প্রথম মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর 4 দিনের মধ্যেই ছাত্রদের পাশে থেকে সমস্যার সমাধান। এই ঘটনাকেই মোদি ম্যাজিক বলছেন সবাই। ম্যাজিক কিনা জানি না, তবে গত 4 দিনে কেন্দ্রের তরফে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা একটি সদর্থক পদক্ষেপ তা বলাই যায়। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে আন্দোলনের মধ্যেই শিক্ষা সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শিক্ষা সচিব বিনীত যোশীকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-কে আমূল বদলে ফেলার লক্ষ্যে 47 জন আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আইনি এবং ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হবে।
প্রশ্ন ফাঁস মামলায় দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল অরুণ ভরদ্বাজের সই করা নির্দেশিকায় বিচারক অনু গ্রোভার বালিগাকে বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্টের স্পেশাল জাজ হিসেবে নিয়োগ করা হয়েছে। এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024 এ সংশোধন খসড়ার অনুমোদন করেছে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী বলা হয়েছে যে সংগঠিতভাবে প্রশ্ন ফাঁস কিংবা পরীক্ষায় জালিয়াতির ঘটনায় সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 10 কোটি টাকা জরিমানার বিধান দেওয়া হয়েছে। বর্তমানে এই অপরাধে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। একদিকে প্রশাসনিক পদক্ষেপ যেমন নেওয়া হয়েছে, তেমন অন্যদিকে আবার ছাত্রদের আন্দোলনকে গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোঁজার চেষ্টা করা হয়েছে। আর দেখুন, কেন্দ্র এক একটি করে পদক্ষেপ গ্রহণ করেছে আর একটু একটু করে ভেঙেছে ওই ককরোচ জনতা পার্টি। জানেন কি, 20 জুলাই সংসদ অভিযানের ঘটনা নিয়ে ককরোচ জনতা পার্টির মধ্যেই বিভেদ তৈরি হয়ে গিয়েছিল। একেবারে প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ওই ককরোচ জনতা পার্টির সদস্যরাই। দেখুন সেই ছবি। तो मैं ज्ञान दे रहे हो यहाँ पहले माफी मांगो जाने के लिए माफी मांगो तुम जाके एसी में बैठा हुआ है 31 दिन से जनता एसी में जाके क्यों बैठे हो जनता के एसी में क्यों बैठा था। এখানেই শেষ নয়, কেন্দ্রের হস্তক্ষেপে 24 জুলাই হাসপাতালে অনশন প্রত্যাহার করার পর দীর্ঘ ভিডিও বার্তা দিয়েছিলেন সোনম ওয়াংচুক। সেখানে তিনি জানিয়েছিলেন সরকারের সঙ্গে তিনি কোনো গোপন আঁতাত বা আপোষ করেননি। যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্র যুবদের ওপর পুলিশি দমনপীড়ন এবং সহিংসতার আশঙ্কা দেখেই তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ট্র্যাজেডিটা দেখুন, যে আন্দোলনকারীদের একাংশ এতদিন তাকে নিজেদের আদর্শ মেনে এগিয়ে যাচ্ছিল, তারা মাত্র এক লহমায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের চক্করে ওই সোনম ওয়াংচুককে হিরো থেকে একেবারে ভিলেন বানিয়ে দিল। জানেন কি, সোনম ওয়াংচুকের সঙ্গে কেন্দ্রের এই সমন্বয় সাধনে কে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিলেন? নাম শুনলে চমকে যাবেন। সংবাদ সূত্র বলছে এই সমন্বয় সাধনে এবং অনশন ভাঙতে ওয়াংচুককে রাজি করানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন একজন কংগ্রেস সাংসদ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজন কংগ্রেস সাংসদ যার নাম বিবেক তনখা। রাজ্যসভার এই কংগ্রেস সাংসদ বিবেক তনখা আবার একজন সিনিয়র আইনজীবীও বটে। সূত্র বলছে সুপ্রিম কোর্টে ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন সংক্রান্ত মামলায় লড়া আইনজীবীদের দলে ছিলেন এই বিবেক তনখা। তাকেই কিনা কাজে লাগিয়ে দিল কেন্দ্র। দেখুন কি অবস্থা। 24 তারিখ একদিকে যখন মোদী সরকার একজন কংগ্রেস সাংসদকে কাজে লাগিয়ে ওয়াংচুকের অনশন প্রত্যাহার করাচ্ছে, তখন সেই কংগ্রেসের মুখিয়া রাহুল গান্ধী ওই ইন্ডি জোটের সদস্যদের নিয়ে গান্ধী স্মৃতির অভিমুখে পদযাত্রা করছেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। একে মোদির মাস্টার স্ট্রোক ছাড়া আর কি বলবেন বলুন তো? একদিকে ওয়াংচুককে কনফিডেন্সে নেওয়া, অন্যদিকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া, ঠান্ডা মাথায় আন্দোলনকারীদের প্রাধান্য দিয়ে তাদের দাবি মেনে শেষ পর্যন্ত মন্ত্রীর ইস্তফা নিশ্চিত করে এক ঝটকায় সব প্রতিবাদের হাওয়া কেড়ে নেওয়া, বিরোধীদের রাজনৈতিক ছক তৈরি হওয়ার আগেই খেলা শেষ। আর এসব দেখে অনেকেই বলছেন আরশোলা তাড়াতে লাল হিটের প্রয়োজন পড়ল না, মোদি ম্যাজিকের এক ঝলকই যথেষ্ট। হ্যাঁ, এটাও বাস্তব যে আরশোলাদের 3টি দাবি পূরণ হয়েছে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, ক্ষতিগ্রস্ত পরিবারদের ওই 1 কোটি টাকা ক্ষতিপূরণ এবং ছাত্রদের বিরুদ্ধে সমস্ত এফআইআর প্রত্যাহার। আর এই সবটাই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে। বিরোধীরা ভেবেছিল সরকার অহংকার দেখাবে, কিন্তু মোদিজি দেখালেন সংবেদনশীলতা আর চাণক্য নীতি। দেখুন, রাজনীতির আঙিনায় দাবার চাল তো অনেকেই চালেন, কিন্তু কিস্তিমাত কিভাবে করতে হয় তা বোধহয় ওই নরেন্দ্র মোদী ছাড়া আর কেউ খুব একটা ভালো জানেন না।
গত কয়েকদিন ধরে যারা ভেবেছিলেন লড়াইতে কেন্দ্রীয় সরকার একেবারে ব্যাকফুটে, তাদের জন্য আজ এক বিশাল ধাক্কা। বিরোধীরা যখন স্ক্রিপ্ট লিখতে ব্যস্ত, মোদি তখন সিনেমা রিলিজ করে দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দিল্লির অলিন্দে আরশোলা তাড়াতে কোনো রাসায়নিকের দরকার পড়ে না, মোদির মাস্টার স্ট্রোক সেখানে একাই 100। আর এখানেই প্রশ্ন উঠছে যে মোদি ম্যাজিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর স্বপ্ন কি ভেঙে গেল? 2029-এও অধরা থেকে যাবে ওই রাহুল গান্ধীর স্বপ্ন। কেন্দ্রীয় সরকারের তরফে সদর্থক ভূমিকা নেওয়ার পরেও দেশ জুড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে কারা? কেন্দ্র ও আন্দোলনকারীদের মধ্যে বৈঠকের পরেও কেন পশ্চিমবঙ্গ এবং বিহারে হিংসাত্মক আন্দোলন? আরশোলাদের আঁকড়ে ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে জমি পাওয়ার চেষ্টা করছে বাম এবং তৃণমূল কংগ্রেস। ছাত্রদের আন্দোলন হাইজ্যাকের চেষ্টা চলছে বুঝতে পেরেই কি বার্তা দিয়েছিলেন অভিজিৎ দীপকে? আর প্রশ্ন এটাও যে নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে ককরোচদের আন্দোলন থেকে কি শিক্ষা নেবে কেন্দ্র? নরেন্দ্র মোদী প্রমাণ করে দিলেন তার সরকার শুধু শাসন করতেই জানে না, দেশের ভবিষ্যৎ যুব সমাজের আবেগকে সর্বোচ্চ সম্মান দিতেও জানে। 23শে জুলাই রাত থেকে কেন্দ্র যে যুদ্ধকালীন তৎপরতা দেখিয়েছে তা ভারতীয় রাজনীতির ইতিহাসে বিরল। দেখুন, আন্দোলনকারীদের 3টি প্রধান দাবি, তা সে শিক্ষামন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করে ইস্তফাই হোক কিংবা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোই হোক, সবটাই অত্যন্ত সহানুভূতির সঙ্গে মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন্দ্রের তরফে সদর্থক ভূমিকা নেওয়া শুরুর পরেও হঠাৎ কেন পথে নামলো বামেরা? আন্দোলনকারীদের প্রধান দাবি মেনে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার পরেও কেন ভাঙা মেলায় ঘুরতে এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে বিরোধীদের রাজনৈতিক দেউলিয়াপনা। কেন্দ্র যখন রাজধর্ম পালন করছে, ছাত্ররা যখন আন্দোলন থেকে সরে আসছে, ঠিক তখন সেই আন্দোলনকে জিইয়ে রাখতে দেশ জুড়ে অশান্তি ছড়ানোর চক্রান্ত করছে কারা? তবে কি 2029-এর রাজনৈতিক ফায়দা তুলতে ঘোলা জলে মাছ ধরতে নেমেছিলেন ওই বাম, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস? শুক্রবার ধর্মতলায় কি হয়েছে তা আপনারা সবাই দেখেছেন। সাংবাদিকদের হেনস্থা করা, মিডল ফিঙ্গার দেখানো থেকে শুরু করে মোবাইল চুরি, জুতো ছোড়া, কোনো কিছুই বাদ রাখেনি ওই বাম আন্দোলনকারীরা। আর সেই ঘটনা নিয়ে বামেদের কি দ্বিচারিতাটা দেখুন। একদিকে সোশ্যাল মিডিয়ায় বাম নেত্রী মধুজা সেন রায়, তিনি লিখছেন, সকাল থেকে মিথ্যে খবর ছড়িয়ে বিভ্রান্ত করার ফল ভুগতে হলো সাংবাদিকদের, তাই বাম ছাত্র যুব আন্দোলনের নেতাদের নয়, এবার নিজের হাউসকে প্রশ্ন করুন। এর মানে কি মধুজা দেবী? সাংবাদিক হিসেবে যেটুকু বুঝলাম, আপনি সাংবাদিকদের ফল ভোগা নিয়ে বেশ আত্মবিশ্বাসী এবং একই সঙ্গে খুশি। হাসপাতালে ভর্তি হওয়া সাংবাদিকরা তাদের কর্মের ফল ভোগ করছেন বলে আপনি মনে করছেন। তা সে আপনি মনে করতেই পারেন। আপনি মানে বামেরা নেতাজিকে তোজর কুকুর ভাবতে পারে, রবীন্দ্রনাথকে বুর্জুয়া কবি ভাবতে পারে। বামেদের এই ভাবনায় তালা দেবার ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই আমার নেই। কিন্তু প্রশ্ন হলো, বাম ছাত্র সংগঠন এসএফআই এর তরফে আবার ওই সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর আক্রমণের নিন্দা জানানো হয়েছে। এটা কেমন হলো? আপনাদের কোনটা মুখ আর কোনটা মুখোশ? আসলে এই দ্বিচারিতার অভিযোগ বামেদের বিরুদ্ধে নতুন নয়। এ বাংলায় দীর্ঘ 34 বছরের বাম জামানায় এমন একাধিক উদাহরণ বা অভিযোগ রয়েছে ওই বামেদের বিরুদ্ধে। বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই দ্বিচারিতা ধরে ফেলেছেন। নির্বাচনে শূন্যতার ক্ষোভ, রাগ সাংবাদিকদের পিটিয়ে যদি মেটাতে চায়, তবে সত্যিই আমার কিছু বলার নেই। তার বিচার আমজনতাই করবেন। আর 25 তারিখ শনিবার রাস্তায় নেমে তো রীতিমতো আরও একবার হাসির খোরাক হলেন নাকি ওই মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি যখন পথে নেমেছেন ততক্ষণে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করে ফেলেছেন। ককরোচ জনতা পার্টি উল্লাস করছে তাদের দাবি পূরণ হয়েছে বলে। আর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন। ভাবুন অবস্থান। আসলে আগামী সোমবার দিল্লির যন্তর মন্তরে যাবেন বলে জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু আন্দোলনটাই যদি না থাকে, তবে তার আর দিল্লি গিয়ে কী লাভ? কিন্তু এত বড় আন্দোলন, সবাই তাতে মুখ দেখিয়ে ফেললো, তিনি দেখাবেন না, এমনটা কি হয়? দিল্লি গিয়ে কোনো লাভ নেই বলেই কি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাস্তায় নেমে তার পদত্যাগ দাবি করলেন তৃণমূল নেত্রী? আসলে ওই যে বললাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোকে এখন খেই হারিয়ে ফেলেছেন বিরোধীরা। কারণ তারা যা ভেবেছিলেন তা তো পুরো ভেস্তে গেল।
শুধু পশ্চিমবঙ্গে নয়, শনিবার বিহারের বিভিন্ন জায়গায় ছাত্রদের নাম করে রীতিমতো গুন্ডাগিরি লক্ষ্য করা গেছে। পুলিশের গাড়ি ভাঙচুর, ইট বৃষ্টি থেকে শুরু করে এক চরম অরাজকতার বাতাবরণ তৈরির চেষ্টা হয়েছে। আসলে আপনাদেরকে বলেছিলাম, রাজনৈতিক স্বার্থের পাশাপাশি একটা বহিরাগত শক্তিও ঢুকে পড়ার চেষ্টা চালাচ্ছিল। ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সামনে রেখে শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল তেমনটাই ভারতে চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সেগুড়ে বালি। সে কারণে শেষ বেলায় আস্ফালন লক্ষ্য করা গেছে। কিন্তু মনে রাখতে হবে, প্রতিবেশী দেশে কিন্তু মোদী সরকার ছিল না, তাই সেখানে যা সম্ভব হয়েছে ভারতে তা সম্ভব নয়। চক্রান্ত, ছক, পরিকল্পনা সবটাই হয়েছিল, কিন্তু পুরোটাই ভেস্তে গেল, জলে গেল। যারা এই আন্দোলনকে বাঁচিয়ে রাখার জন্য বিপুল অর্থ খরচ করে গেছে তাদের টাকাটাও। আর এই চক্রান্তের বিষয়টা কি বুঝতে পেরেছিলেন ওই ককরোচ জনতা পার্টির মুখিয়া অভিজিৎ দীপকেও? দেখুন, দুদিন আগে তিনি সমাজ মাধ্যমে যে বার্তা দিয়েছিলেন তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। हमारा प्रोटेस्ट सिर्फ और सिर्फ जंतर मंतर पर हो रहा है, तो मैं सभी लोगों से कहना चाहता हूँ, अगर आपको प्रोटेस्ट में शामिल होना है तो जंतर मंतर आइए। यहाँ पर हमारा जो प्रोटेस्ट है वो पीसफुल है और हम कहीं से भी कोई गलत चीज़ या गलत नारे नहीं करेंगे, क्योंकि हम देशभक्त लोग हैं। और इसका उदाहरण कल हमने दे दिया है। कल हमने लाठियाँ खा ली, सर फुड़वा लिया हमारे सपोर्टर्स ने, लेकिन कहीं से भी अपने तरफ से कोई गलत हरकत नहीं करी है। और जो लोग ऐसी हरकत करेंगे वो कभी भी कॉकरोच जनता पार्टी के सपोर्टर्स नहीं हो सकते। हमारा और उनका कोई लेना देना नहीं है। ये बाहर से भेजे गए गुंडे हैं इस मूवमेंट को डीरेल करने के। কেন তাকে বলতে হয়েছিল দিল্লির যন্তর মন্তরেই শুধু আন্দোলন হচ্ছে? কেন তাকে বলতে হয়েছিল কোনো দেশ বিরোধী স্লোগান দেওয়া যাবে না? কলকাতায় এসএফআই এর মিছিল থেকে উঠেছিল আজাদি স্লোগান, যাকে সমর্থন করছেন না অভিজিৎ দীপকে। তাহলে তাদের সামনে রেখে যে কেউ বা কারা একটা গভীর চক্রান্ত তৈরি করছে, কেউ বা কারা তাদের আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা করছে, বুঝতে পেরেই কি সচেতন হবার বার্তা দিয়েছিলেন অভিজিৎ? ভালোই ভালোই সমস্ত দাবি পূরণের পর আন্দোলনটা তুলে নিতে পেরে তারাও কি হাঁপ ছেড়ে বাঁচল? এই আন্দোলন থেকে বিরোধীদের যেমন একটা বিষয় বুঝে নেওয়ার প্রয়োজন রয়েছে, শুধুমাত্র বিতর্ক, উস্কানি, প্রতিবাদ আর সমালোচনার রাজনীতি দিয়ে হারানো রাজনৈতিক জমি যেমন ফিরে পাওয়া সম্ভব নয়। কারণ ককরোচ জনতা পার্টি এখন তাদের আন্দোলন তুলে নিয়েছে। এবার আর ওই ঘোলা জলে মাছ ধরতে নেমেছিলেন যারা, তারা কোন পথে হাঁটবেন? এই প্রশ্নের উত্তর যেমন তাদের খুঁজতে হবে, তেমন আবার ভাবার বিষয় রয়েছে এটাও, ককরোচদের আন্দোলন থেকে কি শিক্ষা নিল কেন্দ্র? দেখুন, কেন্দ্র ঠিকই বুঝতে পেরেছে যে বাহ্যিকভাবে আন্দোলনটি সাধারণ এবং অরাজনৈতিক ছাত্রদের মনে হলেও এর আড়ালে বিরোধী রাজনৈতিক দলগুলোর একটা অত্যন্ত সুকৌশলে নিজেদের হারিয়ে যাওয়া রাজনৈতিক জমি পুনরুদ্ধারের চেষ্টা চলছিল। দ্বিতীয়ত, সমাজ মাধ্যমে তৈরি হওয়া ক্ষোভ এবং ব্যঙ্গচিত্র কিভাবে একেবারে রাজপথের গণ আন্দোলন রূপ নিতে পারে এবং শক্তিশালী সরকারকেও কাঁপিয়ে দিতে পারে, সেই তীব্র রাজনৈতিক ধাক্কাও কিন্তু কেন্দ্র অনুধাবন করেছে। আর নিট প্রশ্ন ফাঁস এবং কর্মসংস্থানের সংকট ভারতের বিশাল জেন জি এবং যুব সমাজের ধৈর্যচ্যুতির কারণ হয়ে দাঁড়িয়েছে, যা দমন পীড়ন করে বেশি দিন চেপে রাখা যে সম্ভব নয় সেটাও কিন্তু কেন্দ্রীয় সরকার বুঝতে পেরেছে। আগামী 2029-এর লক্ষ্যে এগোতে হলে ছাত্র যুবদের পাশে থেকে তাদের আস্থা অর্জন করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। যা অনেক আগেই করা সম্ভব তা অযথা বিলম্ব না করে দ্রুত সমাধান করতে হবে। এখন কেন্দ্র সেদিকে কতটা মনোযোগী হবে তা আগামী সময় বলবে। কিন্তু আন্দোলনের ঘোলা জলে বিরোধীদের স্বার্থ পূরণের রক্তাক্ত ইতিহাস মানুষ কিন্তু মনে রাখবে, মনে রাখবো আমরাও। আজ এ পর্যন্তই, নমস্কার।